ভাই আপনি আপনার সাউন্ড আনমিউট করেন। ভাই আপনার সাউন্ড, হ্যাঁ জি, আপনি আবার শেয়ার করেন, আপনি আবার শেয়ার করেন। আচ্ছা, এখানে হিট ডিটেক্টর নিয়ে একটু আলোচনা করি। হিট ডিটেক্টর নিয়ে এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা হিট ডিটেক্টর স্পেসিং করব। তো হিট ডিটেক্টরের সেম एग्जांपल হচ্ছে যে আমি সিলিং থেকে আমি সাইড ওয়াল থেকে 4 ইঞ্চ এবং টপ থেকে 4 ইঞ্চের মধ্যে আমি মিনিমাম দিতে পারবো, ম্যাক্সিমাম 12 ইঞ্চি দিতে পারবো। এটা হচ্ছে আমার সাইড ওয়ালের স্পেসিং এর ব্যাপারটা। আর হিট ডিটেক্টর নরমাল স্পেসিং হচ্ছে 50 ফিট করে। এটাও একই নিয়ম যে আমি 0.7 টাইমস আমি কনসিডার করব ডিজাইন করার সময় আমার ফ্লেক্সি অফ সেক্টরের জন্য। একই নিয়মে আমি করব, কিন্তু এখানে আরেকটা জিনিস আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিট ডিটেক্টরের জন্য হচ্ছে যে আমার একটা চার্ট আছে রিডিউসিং মাল্টিপল একটা চার্ট আছে, আমি সেটা আপ টু ডিপেন্ড আপনার সিলিং হাইটের উপর ডিপেন্ড করে। সেটা সিলিং হাইট বেশি হলে আমি এটাকে একটা ফ্র্যাকশন মান দিয়ে গুণ করে আমি এটাকে রিডিউস করে নেব, তখন আমার সিলিং এর হাইট বেশি হবে। সাপোজ যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে ওটার মতোই যে আমার 75 ফিট এবং 72 ফিট, আমার এটা হচ্ছে 5400 স্কয়ার ফিটের একটা এরিয়া। এখানে আমার কতগুলো ডিভাইস বসবে, প্রথম ইনিশিয়ালি আমি একটা এভারেজ ধারণা দিতে পারি যে আমার এই এরিয়ার কতটুকু ডিভাইস বসবে। আমি আমার নরমাল স্পেসিং হচ্ছে কত, হিট ডিটেক্টর 50। যখন 50 × 50 করি তখন আমার এটা নরমাল দাঁড়াচ্ছে কত, 50 × 50 দাঁড়াচ্ছে আমার 25 স্কয়ার ফিট। তাহলে আমার এরিয়া হচ্ছে 5400 স্কয়ার ফিট। আর আমার কভারেজ হচ্ছে কত, আমার কভারেজ হচ্ছে 2500। আমি যখন এটার সাথে আমার টোটাল এরিয়া ডিভাইডেড করব তখন আমার টোটাল ইয়ে বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে আমার টোটাল কতটুকু। এখানে আমার 2.6 আসে, তো 2.6 আসে, এটা আমাকে 2.6 আমি নেব না, হয় আমার 2 নিতে হবে আর নয়তো 3 নিতে হবে। তো 2 নিলে আমার এটা হচ্ছে আন্ডার ডিজাইন হবে, আমার 3 নেওয়াটা ভালো। হ্যাঁ, আমি এখানে আমি পূর্ণ মান দেব, আমার ফ্র্যাকশন মান আসলে যখন ফ্র্যাকশন আসে আমি একটা পূর্ণ সংখ্যা নেব, তাহলে আমি এই এরিয়াটুকু আমি 3টা ডিভাইস দিতে পারবো নরমালি আমার এটা। তো আমার ডিজাইন করার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক সময় আমার একটা দুটো আমার বেশি কম হতেই পারে। তো এখানে আমি নরমালি আমি যেটা দেখতেছি আমার এখানে কি হলো, এখানে 4টা ডিভাইস ইউজ করলাম, সরি 4টা ডিভাইস ইউজ করলাম। তো এখানে যেটা এই পাশের চিত্রটা দেখেন, সেটা হলো সেম কথা, সেম হচ্ছে যে আমি হিট ডিটেক্টরটা কত হচ্ছে, আমার নরমাল হিট ডিটেক্টর হচ্ছে 50 ফিট, 50 ফিট করে নরমাল ওর স্পেসিং। এরকে আমি 70% আমার স্টেপ ফ্যাক্টর বা 0.7 টাইমস আমি এটাকে নেব। 0.7 টাইম মাল্টিপল করলে আমার কত আসে, 50 × 0.7 আমার 35 হচ্ছে আমার একটা ডিটেক্টর থেকে একটা হিট ডিটেক্টর থেকে ডিটেক্টর দূরত্ব হচ্ছে আমার 35 ফিট। তো এখন হচ্ছে কর্নারে কি নিব, কর্নারেও আমি এর 0.7 টাইমস নেব। 0.7 টাইমস নিলে এটা আসে আমার 24.5। আর আমি সাইড ওয়ালতে হাফ অফ স্পেসিং, সেম ডিজাইন, একই ডিজাইন, সেম স্মোক ডিটেক্টর যেভাবে করতেছি হিট ডিটেক্টর যেভাবে, সেম স্পেসিংটা সেভাবে করতে হবে। আমার এই কর্নারগুলো, এই যে কর্নারগুলো আপনারা দেখছেন, এই যে কর্নারগুলো আমার হাফ অফ স্পেসিং, এটা হাফ অফ স্পেসিং, এটা হচ্ছে স্পেসিং আমার 0.7 টাইমস। আর এই যে নরমাল স্পেসিং, এই যে নরমাল স্পেসিং করে যাচ্ছে, নরমাল স্পেসিং করে যাচ্ছে। এখানে হচ্ছে আমার হাফ অফ স্পেসিং, এটা হচ্ছে আমার টোটাল স্পেসিং আমি 70% যেটা নিয়েছি তার আবার 0.7 টাইমস আমি নিয়েছি। পরে এখানে সেম অবস্থায় আমি এদিকে আবার আসলাম, স্পেসিং করে এখানে আসলাম, সরি আমি যেটা বলতেছি যে জি বলুন ফারুক ভাই। হ্যাঁ, যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আসলে স্মোক ডিটেক্টর এবং হিট ডিটেক্টরের ক্ষেত্রে স্পেসিং এর কনসেপ্টটা সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শুধু সংখ্যাতে। অর্থাৎ
স্মোক ডিটেক্টর ক্ষেত্রে হচ্ছে 30 ফিট, মানে ডিরেক্টর টু ডিরেক্টর। আর যদি হ্যাঁ আপনার হিট ডিরেক্টর হয় সেক্ষেত্রে হচ্ছে 50 ফিট, মানে এক ডিরেক্টর 50 থেকে ফিট, রাইট। আরেক ডিরেক্টর স্পেসিং। জি থ্যাংক হ্যাঁ ইউ। এটাই কিন্তু, বাট আমার ডিজাইন কনসেপ্টটা পুরাই সেম। আমি যেভাবে কনসিডার করি হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর করছি, ডিটেক্টর করছি। জি এখানে ওখানে যখন আমার অনেক কিছু কনসিডার করতে হয়েছে, একটা জিনিস কনসিডার করছে আমার এয়ার ফ্লোটা কনসিডার করে স্পেসিংটা করতে হয়েছে, রিডিউস করতে হয়েছে স্মোক ডিটেক্টর। এখানে আমার সিলিং এর হাইট বিবেচনা করে আমাকে এই যে এখন হিট ডিটেক্টর স্পেসিং রিডিউসিং বেসড অন সিলিং হাইট। ওখানে স্মোক ডিটেক্টর আমি রিডিউসিং করেছি কিসের উপরে? এয়ার ভেলোসিটি, এয়ার ফ্লো, এয়ার ফ্লোর উপরে চিন্তা করে আমি এটা রিডিউস করছি। আর এখানে আমার রিডিউস করতে হয়েছে কিসের উপরে? সিলিং এর হাইটের উপরে বিবেচনা করে, কারণ আমার হিট বেশি উপরে ওঠে না নরমালি, রাইট? সেই কারণে আমাকে এই হাইট বিবেচনা করে কনসিডার করতে হয়। আমার হাইট যত বাড়বে আমার স্পেসিংটা তত রিডিউস হবে। কি পারবে? ঠিক বলছি আমি? জি 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 হ্যাঁ জি। তার মানে হচ্ছে যে আসলে হিট অর্থাৎ যত আমার এখানে আসলে সিলিং এর হাইটটা বাড়বে তত আমার আসলে এখানে যেটা হচ্ছে যে আমার স্পেসিং আমার স্পেসিংটা কমতে থাকবে, কমতে রিডিউস করতে থাকবে। থাকবে। যেমন আর এখানে স্মল দেখা যাচ্ছে যে ডিটেক্টর, যেমন এখানে দেখা যাচ্ছে আপ টু 10 ফিট হচ্ছে আমার স্পেসিং হচ্ছে ফর এক্সাম্পল 50 ফিট, বাট হ্যাঁ যেহেতু মাল্টিপ্লাই লিস্টেড স্পেসিং বাই 1 আমার 50 ফিট। আর যদি এরকম হয় যে সিলিং হাইট 20 ফিট যদি হয় ফর এক্সাম্পল, তখন সেক্ষেত্রে হবে 50 ইন্টু 0.5 বা প্রায় 26 ফিটের মতো প্রায়। তার মানে একই জিনিস, কিন্তু মানে হাইটের বাড়ার কারণে তার স্পেসিং তখন কমে আসলো। কমে গেছে। হ্যাঁ সাপোজ এখানে আমার স্পেসিং কত? আমার নরমাল স্পেসিং 50 ফিট, রাইট? এখন আমার এখানে 10 ফিট হাইটে যদি হয় সিলিং হাইট, 10 ফিট হাইটে হলে আমি 10 ফিট হাইটে হলে কি করব? 0.91 দিয়ে আমি 50 কে গুণ করে যেটা হবে সেটা হবে আমার স্পেসিং। সাপোজ হচ্ছে আমার 50 ইনটু 0.91, তাইলে আমার এখানে আছে 45.5। 10 ফিট হাইটে আমার হিট ডিটেক্টর স্পেসিং হবে 45 মানে 45.5। আবার যখন এটা আমার যখন সাপোজ আমার এটা 20 ফিট হাইট হবে, 20 ফিট হাইট হবে, তখন আমি কি করব? 20 ফিট হাইটে আমার 20 ফিট হাইটে হচ্ছে 0.58, 50 ইনটু 0.58, তখন আমার এটা চলে আসছে 29-এ, 29 ফিটে চলে আসছে, 50 থেকে 29 ফিটে চলে আসছে। এটা যদি এখন 28-এ যায়, 28-এ যায় তখন কি হবে? 28 50 ইনটু 0.34, 50 ইনটু 0.34, তখন এটা চলে আসছে 17 ফিটে চলে আসতেছে। 50 থেকে আমার নরমাল আমার স্পেস আছে 50 ফিট। এখন আমার ফ্লোর হাইট যখন এটা সিলিং হাইট যখন আমার হয়ে গেছে কত? 28 ফিট, তখন আমার এটা কি হয়েছে? রিডিউস হয়ে 17 ফিটে চলে আসছে 50 থেকে। পারবে? ঠিক বলছি? জি জি ওকে জি। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে মূল ডিফারেন্সটা হচ্ছে স্মোক ডিটেক্টর হিট ডিটেক্টরের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে এখানে হচ্ছে হাইটের উপর বিবেচনা করে, আর এখানে হচ্ছে এয়ার ফ্লো ভেলোসিটির উপরে। মানে আমার এই দুইটা জিনিস হচ্ছে মূল পার্থক্য। আর কিন্তু মূল ডিজাইন ক্রাইটেরিয়া গুলো, স্পেসিং গুলো কিভাবে করব আমি, সেগুলো কিন্তু একই সেম। ডিভাইস আমি কোথাতে প্লেসমেন্ট করব, কিভাবে প্লেসমেন্ট করব, সেম, সব সেম। বাট স্মোক ডিটেক্টর আর হিট ডিটেক্টরের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, জাস্ট আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে স্পেসিং গুলো করা হয়। ডিজাইন আপনি কিভাবে শুরু করবেন? এই যে এটা হচ্ছে আপনার সিলিং হাইট 10 ফিট আর এটা হচ্ছে 23 ফিট, যেটা আমি একটু আগে দেখাচ্ছি যে আপনার হাইটের সাথে হাইট যখন বাড়বে তার ফ্র্যাকশন মান কত, হ্যাঁ, সেগুলোর সাথে এ করে আপনার স্পেসিংটা রিডিউস হবে। মাঝে মাঝে ইরেগুলার এরিয়া থাকে। ইরেগুলার এরিয়াতে বোঝায় যেগুলো হচ্ছে যে আপনার একটু এলোমেলো থাকে। এই যে দেখেন কেমন এখানে যে রেক্টেঙ্গুলার আছে, মানে স্কয়ার শেপ না, তারপরে আপনার এলোমেলো এরিয়া থাকে, সেগুলোকে কিভাবে আমরা এটাকে আমরা স্পেসিং গুলো প্রপারলি করব। অনেক সময় এটা যখন
লম্বা বাড়ে তখন এটা কিন্তু লম্বাতে এরিয়া কমে, সাইডে রিডিউস হয়ে থাকে। এই জিনিসগুলো আসলে একদিনে তো সম্ভব না, এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে এটা পড়তে হবে। এটা পড়লে আপনার ডিটেইলস জানতে পারবেন। এনএপি 72 এনএপি 72 ন্যাশনাল ফায়ার অ্যালার্ম এন্ড সিগন্যালিং কোড। এখানে কিন্তু ডিটেইলস বলা আছে একটা ডিজাইন কিভাবে আপনি ফায়ার ডিটেকশন সিস্টেম ডিজাইন করবেন, ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন করবেন। তার সাথে সাথে আপনাদেরকে 70 পড়তে হবে। এই দুইটা কোড পড়লে আপনারা মোটামুটি ডিজাইন সম্বন্ধে খুব ভালো আইডিয়া আপনাদের চলে আসবে। টিপু ভাই আমি একটু শেয়ার করি যে এর সাথে, সেটা হচ্ছে যে আমরা অলরেডি সবাই জানে, যারা অলরেডি আমাদের গত দুই সেশন যারা জয়েন করছে তারা সবাই ইনফর্ম যে আমরা কিন্তু প্রতিদিন ট্রেনিং এর আগে পার্টিকুলার যে কোর্সগুলি হচ্ছে তার উপরে আমরা কিন্তু এনএফপিএ যেটা গাইডলাইন যে কোডটা সেটা শেয়ার করি। যেহেতু কপিরাইট একটা ইস্যু আছে, এই জন্য আমাদের পক্ষে আসলে এই মুহূর্তে আপডেটটা শেয়ার করা সম্ভব না। আমরা ওল্ড ভার্সন যেমন 96, 99 ভার্সন যেগুলো সেগুলো আমরা অলরেডি কিন্তু শেয়ার করা শুরু করছি। তো যারা আজকে এখানে ট্রেনিং এ যারা জয়েন করছেন সেশনে, তাদেরকে আবারও বলছি যে আপনি যদি আজকে যখন ঢুকছেন আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দেখবেন যে এখানে অবশ্যই কিন্তু এনএফপিএ 72 গাইডলাইন কিন্তু শেয়ার করা আছে, কোড গাইডলাইন, যেটা নিয়ার অ্যাবাউট প্রায় 200 পেজে। আচ্ছা, তো আমি এটা ট্রেনিং এর শেষে আপনি অবশ্যই আরেকবার শেয়ার করব। জি প্লিজ। আচ্ছা, তো এই যে যেগুলো ইরেগুলার এরিয়া সেগুলো কিভাবে করব সেটার একটা আপনাদেরকে আমি এখানে একটা দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে যে কি যে normal spacing between the detector shall be permitted to the greater than and listed spacing, providing then maximum spacing from detector to the farthest point of the sidewall or corner within the zone of the protections is not a greater than 0.7 times of listed spacing. তো আমি 0.7 এর বেশি যেন নরমাল স্পেসিং এর থেকে এর বেশি আমি করব না, কনসিডার করব। এটা হচ্ছে স্লোপিং পয়েন্ট জি ডিটেক্টর, সেম এটা স্মোক ডিটেক্টর যেভাবে আলোচনা করছে এটা একদম সেম। হিট ডিটেক্টর মানে এভাবে আপনার যেগুলো দোচালা বলেন আপনারা বা পিক থাকে সেগুলোকে এভাবে স্মোক ডিটেক্টর যেভাবে ইনস্টল করবেন হিট ডিটেক্টর সেম এভাবে ইনস্টল করবেন। এটা হচ্ছে যেগুলো এক চালা থাকে সেটা আমি বলছি যে এখান থেকে পিক করতে 3 ফিট দূরে, আর নরমাল স্পেসিং যেটা থাকবে সেটা আমি নরমাল স্পেসিং করে যাব, এবং কর্নারে এসে আমি ম্যাক্সিমাম যেটা রাখবো ডিসটেন্স সেটা হাফ অফ স্পেসিং ম্যাক্সিমামের মধ্যে রাখতে হবে আমার। হ্যাঁ, মিনিমাম যদি আমার কম থাকে কোনো সমস্যা নাই। আমি যদি মানে আপনার যদি আমার যদি এটা 50 এর অর্ধেক হয় 25 হয়, হ্যাঁ, কিন্তু আপনি আসে শেষ হয়ে গেল 12তে বা 13তে, কিন্তু আপনি দিতে পারবেন, কিন্তু ওই যে মিনিমাম আপনার সাইড ওয়াল থেকে 4 ইঞ্চি দূরে, 4 ইঞ্চ 4 ইঞ্চ দূরে দিতে হবে, কারণ ওয়াল গ্যাশন দেওয়া যাবে না সাইড ওয়াল। এগুলো হচ্ছে এটা হচ্ছে the shaping is the detector where the measure is right of solid joints এর যেভাবে এই যে যদি আমার কন্টিনিউয়াস বিম থাকে, সলিড জয়েন্টস থাকে, তখন আমি কি করব? তখন হচ্ছে যে এটা হচ্ছে স্পেসিং অফ দ্য হিট ডিটেক্টর where the measures right of angle the solid joints shall not exceed 50% of smooth ceiling spacing permitted under the code. All are same beam constructions of storage such as the light the smoke detector. Spacing must be considered as per height of ceiling. আচ্ছা, এইটা হলো হিট ডিটেক্টর নিয়ে, আমার হিট ডিটেক্টর অবশ্য শেষ। দেন আমরা যাচ্ছি ম্যানুয়াল কল পয়েন্ট। ম্যানুয়াল কল পয়েন্ট হচ্ছে যেটা প্রথমে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে। ম্যানুয়াল কল পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে যদি কোনো আপনার বিল্ডিং বলেন, ফ্যাক্টরি বলেন, ফ্লোর এরিয়া বলেন, সেখানে যদি কোনো ফায়ার ঘটে, ফায়ার অকার হয়, আপনি চোখে দেখতেছেন, হ্যাঁ, ফায়ারটা
হওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্মোকটা ওঠে না। ইনিশিয়ালি হয় আস্তে আস্তে স্মোকটা উপরে উঠতে থাকে, আর ফায়ারটা আস্তে আস্তে সরাতে থাকে, আগুন সরাতে থাকে। স্মোকটা উপরে উঠে জেট হয়, আর ফায়ারটা কি করতে থাকে, সাইডে সরাতে থাকে। ফায়ার কিন্তু প্রথমে উপরে ওঠে না, ও আশেপাশে 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 যায়, যেখানে ও খাদ্য পাবে, হ্যাজার্ডাস ম্যাটার্স থাকবে, দাহ্য পদার্থ থাকবে, ও ওইদিকে যাবে, ওইদিকে যাবে। আর স্মোকটা উপরে উঠবে, উপরে উঠে জেট হবে। স্মোকটা জেট হবে যখন, তখনই স্মোক ডিটেক্টর ডিটেক্ট করবে। আর হিট ডিটেক্টর ডিটেক্ট করবে হিট ডিটেক্টর যখন ও মানে সিলিং হাইটে আমার হিটটা রাইজ করবে সিলিং এ, দেন হিট ডিটেক্টর আমার ডিটেক্ট করবে যে এখানে ফায়ার হয়েছে। তো স্মোক ডিটেক্টর প্রথমে কিন্তু স্মোকটা ছড়ায় উপরে উঠে, স্মোক ডিটেক্টর ইনিশিয়ালি স্মোকটা ডিটেক্ট করতে পারে, হিট পরে করে তুলনামূলকভাবে। কিন্তু ইনিশিয়াল লেভেলে যখন আমার ফ্লোর লেভেলে কোনো আগুন হয়, তখন কিন্তু মানুষের চোখে পড়ে, বিকজ মানুষ যদি না দেখে তখন হিট ডিটেক্টর স্মোক ডিটেক্টর ডিটেক্ট করবে। কিন্তু প্রথম মানুষ যদি দেখে ফেলে যে আমার কোনো মানুষ দেখলো বা কোনো ওয়ার্কার দেখলো বা কোনো যেই বলেন যে মানে মানুষ হিউম্যান যখন দেখলো যে আমার আগুনটা ঘটছে, হ্যাঁ, আপনি কিন্তু বসে বসে দেখবেন না যে আমার তো ডিটেক্টর দেওয়া আছে, আমার স্মোক ডিটেক্টর হিট ডিটেক্টর দেওয়া আছে, ওরা ডিটেক্ট করবে, আমি বসে থাকি। তো এইটা করতে করতে দেখবেন যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। হ্যাঁ, তো এই সময়টুকু যেন না ঘটে, এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য একটা অপশন রাখা হয়েছে ম্যানুয়াল কল পয়েন্ট। ম্যানুয়াল কল পয়েন্ট হচ্ছে যে ও মানুষ যখন দেখবে তখন ও ম্যানুয়াল কল পয়েন্ট বা ব্রেক গ্লাস যাই বলেন, ও কি করবে, এখানে পুশ দিবে, পুশ দেওয়ার পরে এই ফায়ার অ্যালার্ম বাজতে থাকবে সেন্ট্রালি। এতে কি হবে, যারা কাজ মনোযোগ ছিল, যারা জানতো না তারা জানলো, নোটিস হলো, নোটিফাই হলো যে আগুন লাগছে ফ্লোরের মধ্যে, এরাও জানলো। ইভেন অন্যান্য ফ্লোর, উপরের নিচে সব ফ্লোরের মানুষ জানলো যে এই বিল্ডিং এ ফায়ার হয়েছে। তখন তারা কি করবে, সবাই খুব দ্রুত বের হয়ে আসতে পারে। আর যদি দেখা যাবে কেউ যদি ম্যানুয়াল কল পয়েন্ট না টিপে দৌড়ে বের হয়, হয়তো সে বের হতে পারলো, বাকিগুলো বের হতে পারলো না, অন্যরা আটকা পড়ে গেল। তাইলে যে প্রথমে দেখবে আগুন লাগছে, তাকে উচিত ম্যানুয়াল কল পয়েন্ট পুশ করা, দৌড়ে বের হয়ে যাওয়া না। যদি দৌড়ে বের হয় হয়তো সে বেঁচে গেল, বাকি বন্ধু বান্ধব বা কলিগ যাই বলেন তারা আটকা পড়লো, তারা প্রপারলি সেফলি বের হতে পারলো, এভাকুয়েট করতে পারলো। এই জন্য এই অপশনটা রাখা, কল পয়েন্ট অপশনটা রাখা হচ্ছে এই কারণে, যখন কোনো মানুষ দেখবে তখন তার উচিত এই ম্যানুয়াল কল পয়েন্টটাকে পুশ করা। পুশ করলে আমার এটা সেন্ট্রালি, এটা আমার ফায়ার অ্যালার্ম বাজবে, আমার কন্ট্রোল প্যানেলে চলে যাবে, কন্ট্রোল প্যানেল প্রত্যেকটা ফ্লোরে নোটিফাই করে দিবে এবং মানুষজন নিরাপদে বের হয়ে চলে আসবে। হ্যাঁ, ম্যানুয়াল কল পয়েন্ট ইনস্টলেশন বেশ কিছু নিয়ম কারণ আছে, সেগুলো হচ্ছে যে ম্যানুয়াল কল পয়েন্ট shall be used only the fire initiating purpose, the আচ্ছা, ম্যানুয়াল কল পয়েন্টের একটা নিয়ম আছে যে আমি ফ্লোর লেভেল থেকে আমি এটা কতটুকু উপরে দিব এবং দরজা থেকে কত ফিট দিতে। তো এটা হচ্ছে যে আমি দরজার থেকে 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা দিতে হবে। 5 ফিটের দূরে দেখা যাবে না, আমার দরজা যেখানে থাকে তার থেকে 5 ফিট দূরে, 5 ফিট দূরে, 5 ফিটের মধ্যে, মানে 5 ফিট দূরে, 5 ফিটের দূরে দিতে হবে না, 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা দিতে হবে। হ্যাঁ, অনেকে 5 ফিট দূরে মানে আপনি বুঝবেন যে 5 ফিট দূরে দিতে বলছে, তা না, কিন্তু 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা, 5 ফিটের পরে না, এর মধ্যে আপনি যে কোনো একটা জায়গা দিতে পারেন। দরজা থেকে 1 ফিট দূরে দিতে পারেন, 2 ফিট দূরে, 3 ফিট দূরে, 4 ফিট দূরে, 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা দিতে পারেন। ফ্লোর লেভেল থেকে আপনি দিতে পারেন 1.1 মিটার, আর এটা মিনিমাম। আর আপনি মানে 1.37 মিটারের বেশি আপনি দিবেন না ফ্লোর লেভেল থেকে। এই যেটা আমি বলছিলাম যে 5 ফিটের মধ্যে দিতে হবে আপনাকে, হ্যাঁ, উইদিন 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা দিতে হবে, এবং both side group of operation over the 40 feet and width। এই যে একটা সুন্দর এখানে একটা ফিক্সার দেওয়া আছে যে আমি এটা কিভাবে দিব। হ্যাঁ, এটা দেখলে আপনার বুঝ ক্লিয়ার হয়ে যাবে যে এটা আমি কিভাবে দেব। যেটা এই যে কথাটা আমি একটু আগে বলেছি যে এটাকে আপনি মিনিমাম 5 ফিটের মধ্যে যে কোনো একটা জায়গা দিতে পারেন। 5 ফিট পরে দিতে হবে এমন কোনো কথা না, এটা আপনি যে কোনো একটা জায়গা দিতে পারেন। আর এটা আপনি ম্যাক্সিমাম 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 দিতে পারবেন কত, ম্যাক্সিমাম হচ্ছে আপনার, মিনিমাম হচ্ছে 1.1 মিটার আর ম্যাক্সিমাম হচ্ছে 1.37 মিটার।
এখন কল পয়েন্ট গুলো এমসিবি ম্যানুয়াল কল পয়েন্ট সংক্ষেপে এমসিবি বলে, এগুলো আমি কত ফিট পর পর দিব, কোশ্চেন হচ্ছে এটা, রাইট? যে আমি কত ফিট পর পর দিব। যদি দেখেন এখানে বলা আছে যে এডিশনাল ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স shall be provided so that travel distance to the nearest fire alarm box will not then access and 200 feet or 61 meter measured horizontally and same the floor 100 feet। আমি এই যে কিভাবে আমি কত ফিট আমি দিব, যে এডিশনাল ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স shall be provided so that the travel distance to the nearest fire alarm box will not be an access 200 feet horizontally same the floor। এদিক থেকে আমি এটাকে দিচ্ছি 200 ফিট দূরে, আর এর দিক থেকে আমি এটাকে দিচ্ছি 100 ফিট, 100 ফিটের মধ্যে। এখানে আমার ক্লিয়ারেন্স আছে কত? 20 ফিট, 20 ফিট আছে, রাইট? তো 20 ফিট from the point। তো আমরা যদি একটু আগে স্লাইডে যাই, আমরা যদি একটু আগে স্লাইডে যাই, তার মানে এখানে দেখাচ্ছে আসলে যেটা যে সেটা হচ্ছে যে অ্যাজ পার এনএফপিএ গাইডলাইন 72 যে প্রথমে আমাকে আসলে ম্যানুয়াল কল পয়েন্টটা প্রথমে সেট করতে হবে প্রতিটা এক্সিটে। যেহেতু এখানে নীল দেখাচ্ছে, নীলটা হচ্ছে আসলে এক্সিট এই পিকচারে। হ্যাঁ, প্রতিটা এক্সিটের পাশে প্রথমে আই হ্যাভ টু সেট আপ অথবা আই হ্যাভ টু লোকেট ম্যানুয়াল কল পয়েন্ট। এক্সিটটা হবে আমার আর কি স্টার্টিং পয়েন্ট। তারপরে স্টার্টিং পয়েন্ট, তারপরে আমি দেখবো যে এই পরবর্তী আমার যে ম্যানুয়াল কল পয়েন্টটা বসবে সেটা যেন সর্বোচ্চ ডিসটেন্স হয় 200 ফিট ট্রাভেলিং ডিসটেন্স। 200 ফিট অতিরিক্ত যেন না হয়, কারণ এটা কিন্তু কোনো ডায়াগোনাল ডিসটেন্স না, এটা হচ্ছে আপনি যেটুকু আপনি হাঁটবেন হেঁটে গিয়ে আপনি পৌঁছবেন। যেমন এখানে দেখাচ্ছি 120 ফিট, তার মানে হচ্ছে আসলে এখান থেকে প্রথম ম্যানুয়াল কল পয়েন্ট থেকে পরবর্তী ম্যানুয়াল কল পয়েন্ট ডিসটেন্স কিন্তু আসলে যদি আপনি অ্যাঙ্গেল দেন তাহলে দেখা যাবে যে আরো কম। আর প্র্যাকটিক্যাল কিন্তু আসলে আপনি এভাবে করবেন না, যেটা করতে হবে যে প্রথমে আগে দেখতে হবে 100 ফিট সে সামনে আগাবে, পরবর্তী 20 ফিট হি উইল টার্ন অন আপনার লেফট। সো সেক্ষেত্রে 120 ফিট হয়ে যাচ্ছে এদিকে। কিন্তু কেন? যেহেতু আমি আগেটাতে অলরেডি 200 ফিট দূরে সেট করছি ম্যানুয়াল কল পয়েন্ট, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে আমার 120 ফিটের মধ্যে কভারেজ হয়ে যাচ্ছে, তার মানে এখানে অ্যাডিশনাল প্রয়োজন পড়তেছে না। আমি যদি একদম বামে যেটা দেখতেছি যে প্রথমে আমি ওখান থেকে শুরু করলাম বাম থেকে, তারপর 200 ফিট দূরে দিলাম, ম্যাক্সিমাম যেটা আমার ডিসটেন্স দেওয়া আছে ট্রাভেল ডিসটেন্স 200 ফিট ম্যাক্সিমাম। তারপর আমি আবার চেক করবো যে আমার এই পরবর্তী 200 ফিটের মধ্যে ম্যানুয়াল কল পয়েন্টটা আছে কিনা। তো দেখলাম যে অলরেডি 120 ফিটের মধ্যে আমার ম্যানুয়াল কল পয়েন্টটা এখানে আছে। সো এই জন্য আমাদের দেখা আমি 200 জি প্লিজ 200 ফিটের অতিরিক্ত যাওয়া যাবে না আমার। এক্স্যাক্টলি জি। Group of opening over the 40 feet। এখন যদি আমার এখানে দরজা এক্সিট দুটো থাকে তাহলেও আমাকে এখানে দুইটা কল পয়েন্ট দিতে হবে দুই পাশে একই নিয়মে, যেটা বলছে যে আমার 5 ফিটের মধ্যে দিতে হবে, এখানে আমাকে উইদিন 5 ফিটের মধ্যে আমাকে দিতে হবে। তখন ওপেনিং আমার এখানে দুইটা আছে সেজন্য এখানে বলা আছে। সাধারণত দেখা যায় যে যদি কোনো অডিটোরিয়াম হয় অথবা যদি কোনো সিনেমা হয় তখন দেখা যায় যে একসাথে অনেকগুলো ওপেনিং দেখা যায়, দুটো ওপেনিং। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। আসলে আমরা সাধারণত একটার কথা চিন্তা করি, এখন যে দুইটা আছে এটা আসলে দুটাতে দিতে হবে আমার। উদ্দেশ্যটা হচ্ছে যে যারা বের হবে তারা যেন একই যেন 5 ফিটের মধ্যে পায় ফ্রম এক্সিট পয়েন্ট থেকে। হ্যাঁ রাইট। মিডল কল পয়েন্ট এখন হচ্ছে আলোচনা করব আমরা নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স। নোটিফিকেশন হচ্ছে মেন হচ্ছে যে আমরা এতক্ষণ আলোচনা করছি কি জিনিসগুলো, যে জিনিসগুলো শুধু নিচে নিচে। এখন এই যে এই জিনিসটার ফিডব্যাক আসবে কিসের মাধ্যমে? নয়েজের মাধ্যমে। এই যে আমি ম্যানুয়াল কল পয়েন্ট দিলাম, আমার ডিটেক্টর স্মোক ডিটেক্টর আমার সাক করে নিল, স্মোক নিয়ে ম্যানুয়াল ইয়েতে প্যানেল কোডে পাঠালো, ডিটেক্টর স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, লিনিয়ার হিট ডিটেক্টর, তারপরে হচ্ছে যে বিম ডিটেক্টর, যাই বলে এগুলো কি করবে, এগুলো অ্যানালাইসিস করে স্মোকটাকে নিলে প্যানেল কোডে পাঠালো। এখন এইটা যে মানুষকে জানান দিবে, আমরা যে জানবো যে আমার ফ্লোরে ফায়ার হয়েছে কিভাবে কেমনে,
এই জিনিসটা হচ্ছে নোটিফিকেশন। আমি যদি নোটিফাই না হই, আমার নোটিফিকেশন সাউন্ডটা যদি না থাকে, এতক্ষণ যা আলোচনা করছি সবই বৃথা। কি পারবে, ঠিক বলছি কিনা? 100% আমি করলাম কিন্তু সাউন্ড হলো না। আমি সব কিছু দিছি, আমি হিট ডিটেক্টর দিয়েছি, স্মোক ডিটেক্টর দিয়েছি, ম্যানুয়াল কল পয়েন্ট দিয়েছি, প্রপারলি ইনস্টলেশন করেছি, সব কিছু আমার এভরিথিং আছে, বাট আমার নোটিফিকেশন ডিভাইস নাই। তাহলে আমার সিস্টেমটা দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, এতক্ষণ যা করছি সবই বৃথা যাবে। এটা মেন জিনিস, যে জিনিসটা আমাকে নোটিফাই করবে যে আমি, আমার এই ফ্লোরে আগুন লাগছে, আমার বিল্ডিং এ আগুন লাগছে, আমার হসপিটালে আগুন লাগছে, আমার কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আমার ইন্ডাস্ট্রি বলেন, হ্যাঁ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, এই সব কিছু যেখানে আগুন লাগাক না কেন, আমার এই নোটিফাই ডিভাইসটা আমার জন্য আছে। এটা আগে আলোচনা করছি, দুই রকমের হয়। একটা হচ্ছে সাউন্ডটা শুধু সাউন্ড করে, আর একটা হচ্ছে কি সাউন্ড প্লাশার। হ্যাঁ, কোথায় সাউন্ডটা দিবে, কোথায় প্লাশার দিবে, সেটা নিয়ে আমি আপনাদের কথা বলছি। সাউন্ড লেভেল, আমার মিনিমাম সাউন্ড লেভেল আমার করতে হবে 75 ডিবিএ at 10 ফিট। 10 ফিট এরিয়ার মধ্যে, 10 ফিটের মধ্যে আমার 75 ডিবিএ থাকতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে সাউন্ড লেভেল 120 ডিবিএ। আর নরমালি আমরা এটাকে আরেকভাবে ক্যালকুলেট করতে পারি। আমার যদি আমার সাউন্ড লিমিট থাকে, সাপোজ আমার একটা, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে আমার রুমে এখন কত, 54, হ্যাঁ 5 ডিবি খুব সম্ভবত মনে হয় 51 এই 60 উঠে গেছে। হ্যাঁ, ও কথা বললে বাড়ে। তো আমার এখানে নরমাল আমি কথা বললে বা আমার যে ডিবিটা থাকবে, সেই ডিবি থেকে 15 ডিবি আমার বেশি নিতে হবে সাউন্ড লেভেল। তাহলে হবে কি, তাহলে হয়তো আমার কানে যাবে। নরমালি যে সাউন্ড থাকে আপনার প্রত্যেকটা ফ্লোরে, আপনাকে এটা জাজমেন্ট করতে হবে যে আমার কোন ফ্লোরে কত সাউন্ড, নরমাল সাউন্ড লেভেল কত, দেন তার থেকে 15 ডিবি বেশি নিতে হবে আমার ডিজাইন। এটা হচ্ছে মানে, এটা হচ্ছে আপনি ডিজাইন করার সময় আপনাকে এটা কনসিডার করতে হবে। এই যে at least 15 ডিবি above the average ambient sound level, কথাটা বলা আছে এখানে, at least 15 ডিবি above the average ambient sound level। আমার যে সাউন্ড লেভেলটা আছে তার থেকে 15 ডিবি বেশি আমাকে কনসিডার করতে হবে ডিজাইনের সময়। সরি, termination notification requirement and sleeping room। আমার, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা মানে আমাদের তখন দুনিয়াবি খবর থাকে না, তখন ওখানে সাধারণ স্লিপিং রুমে আমার ডিবি সাউন্ড লেভেল আমাকে এখানে বাড়িয়ে দিতে হবে। এখন ম্যাক্সিমাম আমাকে এখানে নিতে হবে। স্লিপিং রুমের জন্য আমার মিনিমাম হচ্ছে 70, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমার 120 ডিবি। এখানে সাউন্ড লেভেল, বিভিন্ন এভারেজ এমিনেশন সাউন্ড লেভেল অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, বিভিন্ন লোকেশন অনুযায়ী এখানে বলা আছে যে বিজনেস অকুপেন্সি আমাদের কত ডিবি হবে, এডুকেশনাল কত হবে, ইন্ডাস্ট্রিয়াল অকুপেন্সি কত হবে, ইনস্টিটিউশন অকুপেন্সি কত হবে, তারপর হচ্ছে মার্সেন্টাইল অকুপেন্সি কত হবে, কোয়ার্টার সারাউন্ডিং স্ট্রাকচার কত হবে, প্লেস অফ অ্যাসেম্বলি, রেসিডেন্সিয়াল, স্টোরেজ অকুপেন্সি, তারপর হচ্ছে যে আপনার হাই ডেনসিটি আরবান এরিয়া, তারপর হচ্ছে মিডিয়াম ডেনসিটি আরবান, তারপর হচ্ছে রুরাল, তারপর হচ্ছে টাওয়ার অকুপেন্সি, আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার, তারপর ভেহিকেল ভ্যাসেল যেখানে থাকে, তারপর হচ্ছে মেকানিক্যাল রুমস। এখানে লোকেশন এবং ডিবি দেওয়া আছে। এভারেজ এমিনেশন সাউন্ড লেভেল অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, কোন লোকেশনে কোন কোন মানে আপনার ডিবি কেমন হবে তার একটা ধারণা আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে।
সাউন্ডার উইথ ফ্ল্যাশার, সাউন্ডার এবং সাউন্ডার ফ্ল্যাশার, এটা ইনস্টলেশন কিছু নিয়ম আছে, রুলস আছে, যে আমি এটা সিলিং থেকে কত নিচে দিব, ফ্লোর লেভেল থেকে কত উপরে দিব, সেটা এখানে দেখানো আছে। যে আমি এটা নট লেস দেন 6 ইঞ্চ বিলো দ্য ফিনিশড সিলিং, সিলিং থেকে 6 ইঞ্চি নিচে আমি দেব না, এবং এটা প্রো লেভেল থেকে নট লেস দেন 90 ইঞ্চ, 90 ইঞ্চের নিচে না। ইনস্টলেশনের একটা নিয়ম রুলস আছে এস পার এনএপিএস 72। এই আমি এটা প্লেসমেন্ট কোথায় করব, সিলিং থেকে কত নিচে এবং প্রো লেভেল থেকে আমি কত উপরে করব। An average emitted level greater than 100 emitter shall be required use of the visible signal appliance. এই যে এখানে বিভিন্ন রুমের সাইজ অনুযায়ী আপনার ডিবি গুলো দেওয়া হয়েছে, যে আপনার রুমের সাইজ, ম্যাক্সিমাম রুম সাইজ, মিনিমাম রুম হাইট, সিলিং হাইট, তারপরে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ লাইট আউটপুট ইফেক্টিভ ইন্টেন্সিটি অন দ্য লাইট সিটি, আপনার ভিজিবল নোটিফিকেশন রিকোয়ারমেন্ট, টেবিল 1 টেবিল 2, এখানে রুম সাইজ, ম্যাক্সিমাম রুম সাইজ, ম্যাক্সিমাম সিলিং হাইট উপর ডিপেন্ড করে আমার লাইট কত ইয়ে হবে, সিডি হবে, সেগুলো আপনার এখানে এই টেবিলগুলোতে ডিটেইলস ইয়ে করা আছে। যদি আমার 20 বাই 20 রুম হয়, তখন এটা যদি আমার সিলিং হাইট হয় 10 ফিট হয় বা 3.5 মিটার হয়, তখন 15 ডিবি আমি ইউজ করব, সিডি ইউজ করব। এটা হচ্ছে ফ্ল্যাশারের ক্ষেত্রে। এখানে একটু আমি এখানে একটু ইন্টার করি। তার মানে এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আসলে যে আমরা তো একটা দেখলাম অডিও নোটিফিকেশন, একটা হচ্ছে ভিজুয়াল। তো ভিজুয়ালের ক্ষেত্রে যেটা অডিওর ক্ষেত্রে যেটা দেখতেছি যে আমরা নরমাল যেটা আমাদের ডিবি থাকে অ্যাজ পার 4 রকম আমাদের নরমাল যে ডিবি থাকে, অ্যাম্বিয়েন্ট যে ডিবি, 15 ডিবি বেশি হতে হবে, সেখান থেকে 15 ডিবি বেশি হতে হবে। আবার যদি ভিজিবল নোটিফিকেশন হয়, তখন দেখা যাচ্ছে যখন আমার কোনো একটা জায়গায় যদি ডিবি থাকে, রুমের সাইজ বড় হলে আমার ফ্ল্যাশিং এর সিডি কম লাগবে, রুমের সাইজ বড় হলে মানে আসলে ফ্ল্যাশিং মনে হচ্ছে এখানে আসলে যেটা হচ্ছে লাইট, অর্থাৎ লাইটিং ইন্টেন্সিটি, সিডি হচ্ছে আসলে লাইটিং ইনহাইট, অর্থাৎ সহজ মানে হচ্ছে যে আলোক তীব্রতা, যেটা আগে যেটা শিখছিলাম আর কি আমাদের ফিজিক্সে, তীব্রতা যেটা সিডি ক্যান্ডেলা কি আমরা বলি, ক্যান্ডেলা। তো এটা লাইটের এই আর লাইটের একটা আসলে রুমের সাইজ অনুযায়ী আসলে দেখা যাচ্ছে যে এটা বাড়বে করবে অর্থাৎ রুমের সাইজ অনুযায়ী প্লাস হচ্ছে সিলিং হাইট অনুযায়ী আমরা আসলে কত ক্যান্ডেলা লাইট লাগবে সেভাবে আমাকে 50 বাই 50 রুমে 50 বাই 50 রুমে হচ্ছে 150 ক্যান্ডেলা। জি জি। ঠিক ভাই, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমাদের মনে হয় স্লাইড 3 থেকে 4টা আছে। হ্যাঁ, আমাদের আসলে 30 মিনিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের সর্বশেষ সেশনটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তো আমরা মনে করি যে আর বেশি না, আমরা জাস্ট 3 মিনিট গ্যাপ দিচ্ছি এখনই, 10 বেজে যাচ্ছে প্রায়। 3 মিনিট পরে আমরা আবার জয়েন করব এবং বাকি যে 3টা স্লাইড এটা শেষ করে আমরা সরাসরি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে আসবো। খুব দারুণ কিছু কোশ্চেন পেলাম এর মধ্যে, তো আশা করি ওই সময় আমরা কোশ্চেনগুলি অ্যান্সার দিব। আচ্ছা, ঠিক আছে, 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 3 মিনিটের ব্রেক। ঠিক আছে।